আজকে এরকম আপডেট আসবে আমি কখনো ভাবিনি। ওয়েলকাম ব্যাক বন্ধুরা আপনাদের ভালোবাসার চ্যানেলে। বন্ধুরা একটা কথা বলো তো, তুমি কি কোনোদিন দেখেছো যে একজন লোক বলছে, "আরে ভাই, আমরা তো বন্ধু হয়ে গেছি, কাল থেকে মারামারি নেই।" আর সেই একই মুখ দিয়ে পরের দিন সকালে উঠে সে গিয়ে তোমার মুখে ঘুষি মেরে দিল। তুমি কি করবে? তুমি কি বলবে, "আরে না, না, ও তো বলেছিল শান্তি হবে, নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে।" নাকি তুমি বলবে, "এই লোকটার কথার কোনো দাম নেই।" আর এই ঠিক একই ঘটনা ঘটেছে এখন। একের দিকে ডোনাল্ড ট্রাম্প ৩-৪ দিন ধরে বড় বড় কথা বলে যাচ্ছিল। ইরানের সাথে চুক্তি হয়ে গেছে, ঐতিহাসিক চুক্তি, দুনিয়া দেখবে। আর অন্যদিকে আমেরিকার যুদ্ধ বিমান কুয়েতের এয়ারবেস থেকে উড়ে গিয়ে ইরানের বন্দর আব্বাসে বোমা ফেলে আসছে। এটা কি কূটনীতি নাকি ধোঁকাবাজি? বন্ধুরা অনেকগুলি আপডেট আসছে, আগে বলে রাখি কি কি আপডেট আসছে, তারপর আলোচনা এবং বিশ্লেষণে যাব। দেখুন, ১ নম্বর বন্ধুরা, হামলাটি ঠিক কিভাবে হলো, কোথা থেকে হলো, কতটা বড় হলো, পুরো ঘটনাটা ঠিকঠাক বুঝবো। নেক্সট আপডেট আসে বন্ধুরা, ট্রাম্প এতদিন ধরে শান্তির কথা বলছিল, তাহলে হঠাৎ কেন হামলা? আর এই টাইমিংটার পেছনে আসলে কি লুকিয়ে আছে সেটাও বুঝবো। বন্ধুরা, হজের সাথে এই হামলার যোগাযোগ কি? কেন হজ শেষ হওয়ার পরেই হামলা হলো? এই ব্যাপারটা অনেকে জানে না, আজকে বিস্তারিত বলবো। আর ন্যাশনাল মিডিয়া বা মিডিয়াতে এইসব বিষয়ে আলোচনা হয় না। বন্ধুরা, ইরান পাল্টা হামলা করলো কোথায়, কিভাবে আর কি ক্ষতি হলো সেটাও দেখবো। হরমুজ প্রণালী নিয়ে এই মুহূর্তে কি হচ্ছে, কেন এটা এত গুরুত্বপূর্ণ, আর সাধারণ মানুষের জীবনে এর প্রভাব কতটা পড়বে। ওমানকে ট্রাম্প হুমকি দিল কেন? ছোট একটা দেশকে হুমকি দেওয়ার মানে কি? আর বন্ধুরা, আমেরিকার ক্ষেপণাস্ত্রের ভান্ডার শেষ হয়ে যাচ্ছে, এটা কতটা বড় সমস্যা আমেরিকার জন্য সেটা বুঝবো। এবং সর্বশেষ বন্ধুরা, আপডেট রয়েছে লেবাননে কি হচ্ছে। যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে, কিন্তু ২৪ ঘন্টায় ৫৬ জন মারা গেছে। এই ভণ্ডামিটা কোথায় যাচ্ছে সেটাও দেখবো। এবং বোনাস আরেকটি আপডেট থাকবে, ইরান কেন কোনো চুক্তিতে সই করছে না, কি চাইছে ইরান আসলে। আর সবশেষ সবচেয়ে বড় প্রশ্ন, এই যুদ্ধের শেষ কোথায়, এরপর কি হবে? চলুন বন্ধুরা শুরু করি এক এক করে। আর আজকে অনেকগুলি আপডেট, তাই একটু ধৈর্য সহকারে বসুন আর শুনুন, আশা করি ভালো লাগবে। দেখুন, হামলা ঠিক কি হলো পুরো ঘটনাটা আপনাদেরকে বলছি, আপনারা শুনুন। ঘটনা কিভাবে হলো সেটা আপনাদের জানা দরকার। ইরানের একটা শহর আছে, নাম বন্দর আব্বাস। এই শহরটা হরমুজ প্রণালীর একেবারে মুখের কাছে, মানে বুঝতে পারছো তো? পারস্য উপসাগর থেকে যে তেল সারা দুনিয়া যায়, সেই রাস্তার ঠিক পাশেই এই শহর। এই শহরটা শুধু একটা শহর না, এটা ইরানের নৌবাহিনীর অন্যতম প্রধান ঘাঁটি। আর এই বন্দর আব্বাস শহরের পূর্ব দিকে রাত তখন প্রায় ১:৩০ বাজে। মানুষ বলতে পারেন যে, মানে মানুষ ঘুমোচ্ছে। আর এই সময়ে একটার পর একটা ৩টে বিশাল বিস্ফোরণ। কোথা থেকে এলো এই বিমান? কুয়েত থেকে। মানে ভাবো একবার, কুয়েত একটা আলাদা দেশ। সেই দেশের মাটিতে আমেরিকার সামরিক ঘাঁটি আছে, সেটা পর্যন্ত মানা যায়। সেই ঘাঁটি থেকে আমেরিকার যুদ্ধ বিমান উড়ল, কুয়েতের আকাশসীমা পার হলো, তারপর সরাসরি ইরানে হামলা করলো। আর এর মানে কি দাঁড়াচ্ছে? কুয়েত কি জানতো? কুয়েত কি রাজি ছিল? এই প্রশ্নটা কিন্তু অনেক বড় প্রশ্ন। কারণ কুয়েত একটা মুসলিম দেশ, আর এই হামলায় কুয়েতের মাটি ব্যবহার হয়েছে। এরপর শুধু বিমান হামলায় নয়, পরপর ৫টা ড্রোন হামলা হয়েছে বন্ধুরা ইরানের ভেতরে, একটার পর একটা। মানে এটা শুধু একটা সতর্ক বার্তা না, এটা পরিকল্পিত, সাজানো একটা পূর্ণ সামরিক অভিযান। আর এই সব হচ্ছে তখন যখন ৩ দিন আগেও ট্রাম্পের মুখপাত্র বলছিলেন যে চুক্তি আর মাত্র কয়েক দিনের ব্যাপার। এখন তুমি নিজেই বলো, এই লোকের কথা কি বিশ্বাস করার কথা, বা এই লোকের কথা বিশ্বাস করার কথা আপনাদেরকে বলবো? এই জিনিসটা আপনারা নিজেরা বিচার করুন। বন্ধুরা, ট্রাম্পের শান্তির নাটক আসলে কি ছিল, এই খেলা, এটা নিয়েও আপনাদের সাথে আলোচনা করা দরকার। এই জায়গায় খুব সাবধানে বুঝতে হবে এই জায়গাটা। ট্রাম্প বলছিল যে ইরানের সাথে ঐতিহাসিক চুক্তি হবে, ইরান তাদের ইউরেনিয়াম আমাদের দিয়ে দেবে, পরমাণু কর্মসূচি বন্ধ করে দেবে, হরমুজ প্রণালী বন্ধ করে খুলে দেবে। এই কথাগুলো সে নিজের মুখে বলেছে, আমেরিকার মিডিয়া সেটা দুনিয়ার সামনে ছড়িয়ে দিয়েছে। এমনকি এটাও বলা হচ্ছিল যে ট্রাম্প ইসরায়েলের নেতানিয়াহুর সাথেও কথা বলছেন না, কারণ নেতানিয়াহু ইরানের ওপর হামলা করতে চায়, কিন্তু ট্রাম্প নাকি শান্তি চায়। বন্ধুরা, এটা একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছিল যা মনে হচ্ছে। কিন্তু কেন? এইটার উত্তর আপনাদেরকে দিচ্ছি, কেন আমার মনে হচ্ছে।
একটা কারণ হতে পারে ইরানকে ঘুমিয়ে রাখা। কেন বলছি? মানে ইরান যদি ভাবে যে চুক্তি হয়ে যাবে তাহলে তারা সতর্কতা কমাবে। তখন হামলা করলে বেশি কার্যকর হবে। আরেকটা কারণ আমার মনে হয় আন্তর্জাতিক মতামত ধরে রাখা। মানে দুনিয়ার সামনে দেখানো, দেখো আমরা তো শান্তি চাইছিলাম, ইরানই বাধা দিচ্ছিল, এই ন্যারেটিভটা তৈরি করা। আর তৃতীয় যেটা কারণ আমার মনে হতে পারে, হ্যাঁ আমার মনে হয় আমেরিকার ভেতরের জনমত ধরে রাখা। ট্রাম্পের সমর্থকরা যদি ভাবে যে ট্রাম্প শান্তি আনছেন তাহলে যুদ্ধের খরচ নিয়ে প্রশ্ন করবে না। কিন্তু দুনিয়া এখন এতটা বোকা না, এটা আপনাদেরকে বলে রাখি, বিশেষ করে বন্ধুরা ইরান। কারণ এটা প্রথমবার তো না, এই একই কাণ্ড আগেও হয়েছে, আলোচনা চলছে, চুক্তির কথা হচ্ছে, আর হঠাৎ হামলা। 2015 সালে পরমাণু চুক্তির কথা মনে আছে আপনাদের? সেই চুক্তি থেকে আমেরিকায় বেরিয়ে গেছে, ইরান না। তাহলে এবার ইরান কেন বিশ্বাস করবে? এই প্রশ্নটা আমার মনে আসে, কারণ আগেই তো ইরানের সাথে ধোঁকাবাজি অলরেডি হয়ে গেছে না। বন্ধুরা নেক্সট যেটা আপনার হজের সাথে এই হামলার সম্পর্ক, আর এটা জানা দরকার। এই জিনিসটা অনেকেই জানে না, বা ন্যাশনাল মিডিয়াতেও তেমনভাবে প্রচার করা হয় না বা জানানো হয় না আমাদেরকে। তবে আমি আজকে এই জিনিসটা খোলাসা করব, আর এটা খুব বোঝা জরুরি। হজ কি জানো তো? মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় তীর্থযাত্রা। প্রতি বছর সৌদি আরবের মক্কায় সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি মুসলমান জমায়েত হয়। এই সময়টাতে সৌদি আরবে বিশাল ভিড়। এখন সৌদি আরবের ব্যাপারটাও বোঝো, আমেরিকা যদি ইরানের ওপর বড় হামলা করতে চায় তাহলে সৌদি আরবকে লাগবেই। কারণ ভৌগোলিকভাবে সৌদি আরবের মাটি বা আকাশসীমা ছাড়া ইরানে কার্যকর হামলা করা অনেক কঠিন। আর সৌদি আরবের তেলের কারণে সৌদিকেও বলতে পারেন যে চটানোও যায় না। এখন সৌদি আরব আমেরিকাকে বলেছিল হজ চলছে, এই সময় হামলা করো না, কারণ পৃথিবী বিভিন্ন দেশের মুসলমান এখন সৌদিতে আছে। যদি এই সময়ে যুদ্ধ বেঁধে যায় তাহলে তাদের ফেরার পথ বন্ধ হয়ে যাবে, আন্তর্জাতিক সংকট তৈরি হবে, সৌদির ভিতরেও অস্থিরতা আসতে পারে। তাহলে ট্রাম্প অপেক্ষা করছিল হজ কবে শেষ হলো, কাল, আর হামলা কখন হলো, আজ রাতে। এটা কি কাকতালীয় বলবেন নাকি পরিকল্পিত? তুমি নিজেই উত্তর দিতে পারবে, আমার বলার দরকার নেই। মানে আমি বলতে চাইছি এই পুরো শান্তির নাটক চলছিল হজ শেষ হওয়ার পর্যন্ত সময় কাটানোর জন্য। হজ শেষ হতে না হতেই হামলা, এই টাইমিংটা আকস্মিক তো না। বন্ধুরা ইরানের পাল্টা হামলা কি করলো ইরান, সেটাও আপনাদেরকে জানা দরকার। বন্ধুরা আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি, এই আপডেটটা ইরান চুপ করে বসে থাকেনি। হামলার কয়েক ঘন্টার মধ্যে ইরানের পক্ষ থেকে পাল্টা হামলা হলো। কোথায় হামলা করলো ইরান? কুয়েতে, ঠিক সেই এয়ারবেসে যে এয়ারবেস থেকে আমেরিকার বিমান উড়ে ইরানে হামলা করছিল। এটা একটা বার্তা, পরিষ্কার বার্তা। ইরান বলতে চাইছে যে তুমি যে জায়গা থেকে আমার ওপর হামলা করছো আমি সেই জায়গায় হামলা করব। ইরানের তাসনিম নিউজ এজেন্সি নিশ্চিত করেছে এই হামলার কথা। এরপর ইরান খোলা মেলা হুমকি দিয়েছে, এরপর যদি আবার হামলা হয় আমরা শুধু আমেরিকার ঘাঁটিকে নয় সে দেশকেই আঘাত করব যে দেশের মাটি থেকে হামলা হয়েছে। মানে বলতে পারেন যে কুয়েতকে সরাসরি হুমকি দিয়ে দিয়েছে। এখন আমেরিকার সেন্ট্রাল কমান্ড কি বলছে, এই প্রশ্নটা জাগে। তারা বলছে যে ইরান যুদ্ধবিরতি ভেঙেছে। ইরান হরমুজ প্রণালীর কাছে আমাদের সৈন্যদের উপর 5 থেকে 6টা ড্রোন ছুঁড়েছে, আমরা সব ঠেকিয়েছি। কিন্তু বন্ধুরা এখানে একটা মজার ব্যাপার আছে। আমেরিকা বলছে যে ইরান যুদ্ধবিরতি ভেঙেছে, কিন্তু হামলা শুরুটা করেছিল কে? আমেরিকা। বন্দর আব্বাসে হামলা করলো কে? আমেরিকা। তার আগেও 2-3 দিন আগে ইরানের উপর হামলা করেছিল কে? আমেরিকা। তখন বলেছিল আত্মরক্ষার জন্য নাকি হামলা করেছি। আর ইরান পাল্টা হামলা করলে সেটা যুদ্ধবিরতি ভাঙ্গা। এই দ্বিচারিতা দেখলে বন্ধুরা গা জ্বলে যায়। আপনাদের কি এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে এই দ্বিচারিতাগুলি আমি সহ্য করতে পারি না। বন্ধুরা হরমুজ প্রণালী কেন এতটা গুরুত্বপূর্ণ সেটাও আপনাদেরকে বলে রাখি। বন্ধুরা এই প্রণালীর কথা বারবার আসছে আর পরবর্তীও আসবে, প্রস্তুত থাকুন। কারণ এটা বুঝে নেই কেন এটা এত গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালী হলো পারস্য উপসাগরের আর আরব সাগরের মাঝখানে একটা সরু জলপথ, মাত্র
33 থেকে 38 কিলোমিটার চওড়া। কিন্তু এই সরু জলপথ দিয়ে পৃথিবীর মোট তেল রপ্তানির প্রায় 20% পার হয়। মানে দুনিয়ার বলতে পারেন 5 ভাগের 1 ভাগ তো এই একটা সরু রাস্তা দিয়ে যায়। সৌদি আরব, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, এই দেশগুলোর তেল বিশ্ববাজারে পৌঁছায় এই পথ দিয়ে। যদি এই পথ বন্ধ হয়ে যায়, আপনাদের মনে প্রশ্ন জাগে, যদি এই পথ বন্ধ হয়ে যায়, তেলের দাম রাতারাতি বলতে পারেন 2 থেকে 3 গুণ হয়ে যেতে পারে। পেট্রোল ডিজেলের দাম বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে, সারা দুনিয়ায় মূল্যস্ফীতি। এখন ইরানের একটা কৌশল আছে, ইরান এই প্রণালীটা বন্ধ করে দেওয়ার হুমকি দিতে পারে, এটা তার সবচেয়ে বড় অস্ত্র। আর ইরান বন্ধ করেছে, আপনারা বহুবার শুনেছেন। তবে ইরান কিন্তু সবার জন্য বন্ধ করেনি, কিছু কিছু নির্দিষ্ট দেশ বা পশ্চিমা দেশগুলির জন্য বন্ধ করেছে যারা ইরানকে টার্গেট করে। তবে সম্পূর্ণ যদি বন্ধ করে তাহলে আমি এই কথাটা বলছি 2 থেকে 3 গুণ হতে পারে। এখন ইরানের একটা কৌশল আছে, ইরান এই প্রণালী বন্ধ করে দেওয়া হুমকি দিতে পারে, এটা তার কাছে সবচেয়ে বড় অস্ত্র। আর এই মুহূর্তে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, অনেক জাহাজ আটকে আছে। আমেরিকার নৌবাহিনী সেখানে আছে, ইরানের নৌবাহিনীও আছে, দুপক্ষই একে অপরের উপর হামলা করছে বন্ধুরা। আর এই পরিস্থিতিতে তেলের দাম বাড়লে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কারা? আমাদের মতো দেশগুলো। ভারত তেল আমদানিকারক দেশ, বাংলাদেশ তেল আমদানিকারক দেশ। হরমুজ বন্ধ হলে ভারতের তেল আনার খরচ বাড়বে, সেটার ধাক্কা আসবে আমাদের জীবনেই। আর এটা শুধু আমেরিকা ইরানের যুদ্ধ নয়, এটা আমাদের বলতে পারেন যে মুদিখানার দোকান পর্যন্ত পৌঁছে যাবে, আমাদের লাইফে পর্যন্ত আসবে। তো আমাদের তো জানা আরো বেশি দরকার। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, ইরান আর ওমান মিলিয়ে হরমুজ চালাতে চাইছে। ট্রাম্প ওমানকে হুমকি দিল কেন, সেই জিনিসটা আপনাদেরকে বলি। বন্ধুরা, এই ব্যাপারটা একটু আলাদা কিন্তু মজার, আপনারা মজা পাবেন বলতে পারেন। ইরান ঘোষণা করেছে যে হরমুজ প্রণালী ইরান আর ওমানের যৌথ নিয়ন্ত্রণে থাকবে। 2 দেশ মিলে এই প্রণালী পরিচালনা করবে। যে জাহাজ যাবে তারা পরিবেশ রক্ষার নামে একটা মাশুল দেবে। মানে ইরান একটা নতুন ব্যবস্থা তৈরি করতে চাইছে যেখানে তাদের হাতেই প্রণালীর নিয়ন্ত্রণ থাকবে। এটা শুনে ট্রাম্প কি বললেন জানো? ট্রাম্প সরাসরি ওমানকে হুমকি দিলেন, বললেন ওমানকে একটা সভ্য দেশের মতো আচরণ করতে হবে, না হলে আমাদের ওদেরকে উড়িয়ে দিতে হবে। ওরা এটা বোঝুক বা ওরা এটা বোঝে। বন্ধুরা, এটা শুনে একটু থামা দরকার। ওমান একটা বলতে পারেন ছোট শান্তিপূর্ণ দেশ। তারা সব সময়ই মধ্যপ্রাচ্যে মধ্যস্থতার ভূমিকা পালন করেছে। ইরান আর আমেরিকার মধ্যে বহুবার ওমানের মাধ্যমে কিন্তু গোপনে আলোচনাগুলি হয়েছে। আর সেই ওমানকে ট্রাম্প হুমকি দিচ্ছেন। আর এটা থেকে বোঝা যায় যে ট্রাম্পের কাছে শান্তিপূর্ণ আলোচনার সত্যিকারের আগ্রহই নেই। আর তার আগ্রহ হলো হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। যে দেশ তার সাথে না থাকবে সে দেশ বা সে হুমকির মুখে পড়বে। এই ছোট দেশগুলোকে বেছে নিতে হচ্ছে, আমেরিকার সাথে থাকবো নাকি ইরানের সাথে। কিন্তু যে পথেই তারা বেছে নিক, বিপদ আছে। বন্ধুরা, আমেরিকার ক্ষেপণাস্ত্র ভান্ডার শেষ হয়ে যাচ্ছে, এটা কতটা বড় খবর বুঝতে পারছেন? আর এই তথ্যটা আমেরিকার নিজের মিডিয়া দিয়েছে, এটা ইরান বলেনি যে ইরান বলে দিয়েছে, আমি রিপোর্ট করে দিয়েছি, না। আমেরিকার নিজের মিডিয়ার রিপোর্ট আপনাদেরকে বলছে। আমেরিকার মিডিয়ার রিপোর্ট বলছে যে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে মাত্র 40 দিনে এত বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যে সেই ভান্ডার পূরণ করতে 3 থেকে 5 বছর লাগবে। কি কি ব্যবহার হয়েছে আপনাদেরকে বলে রাখি বন্ধুরা। টমাহক ক্রুজ মিসাইল, এটা আমেরিকার সবচেয়ে বিশ্বস্ত অস্ত্রগুলোর একটা। এটার ভান্ডার অনেকটাই শেষ বন্ধুরা। পেট্রিয়ট ইন্টারসেপ্টর, এই মিসাইল প্রতিরক্ষার জন্য ব্যবহার করা হয়, এটাও বন্ধুরা কমে গেছে। থার্ড ডিফেন্স সিস্টেমের ভান্ডারও কম হয়েছে। এখন বোঝো, একটু আপনাদেরকে বুঝাই। আমেরিকার রক্ষা বাজেট পৃথিবীর সবচেয়ে বড়, তারপরও মাত্র 40 দিনের যুদ্ধে অস্ত্রের ভান্ডার এতটাই কমে গেছে যে পূরণ করতে 5 বছর লাগবে। এর মানে কি? এর মানে হলো বন্ধুরা, ইরান যত দিন পারছে এই যুদ্ধ টেনে নিয়ে যাচ্ছে, আমেরিকা অস্ত্র ছুটছে আর ইরান ঠেকাচ্ছে, বা ঠেকাতে না পারলেও পাল্টা দিচ্ছে। এই যুদ্ধের ধরনটাই এমন যে আমেরিকার খরচ বেশি, ইরানের টিকে থাকার ক্ষমতা বেশি। ইসরায়েলের চাপে পড়ে নিজের মান রক্ষার জন্য আমেরিকা হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছুড়ে দিয়েছে, কিন্তু ইরানকে নতজানু করতে পারেনি। আর সেই ক্ষেপণাস্ত্রের ভান্ডার যখন কমে যাচ্ছে, আমেরিকা কিভাবে পরের ধাপে যাবে, এই প্রশ্নটা এখন জাগে। বন্ধুরা, লেবাননে যুদ্ধবিরতি আছে, মৃত্যু আছে, এই দুটো একের সাথে কিভাবে চলে?
এই ব্যাপারটা আলাদা করে বলা দরকার আপনাদেরকে। লেবাননে ৪৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে, কাগজে কলমে যুদ্ধ বন্ধ, কিন্তু শেষ ২৪ ঘন্টায় ইসরায়েলের হামলায় লেবাননে ৫৬ জন মারা গেছে বন্ধুরা, ১০৩ জন আহত হয়েছে। বন্ধুরা, এটা যুদ্ধবিরতি না, এটা কাগজে কলমে, বলতে পারেন যে কাগজে যুদ্ধবিরতি, মাটিতে যুদ্ধ। ইসরায়েলের সেনাবাহিনী বন্ধুরা লেবাননের লিতানি নদীর দক্ষিণের পুরো অঞ্চলকে যুদ্ধক্ষেত্র ঘোষণা করেছে। এমন জায়গায় যুদ্ধক্ষেত্র, সেখানে সাধারণ মানুষ থাকে, আর সীমান্ত থেকে ২৫ মাইল উত্তর পর্যন্ত পুরো অঞ্চলকে যুদ্ধক্ষেত্র বলছে। মানে এত বড় এলাকায় মানুষজনকে সরে যেতে বলছে। গাজায় হামাসের নামে সাধারণ মানুষের এলাকা তছনছ করা হয়েছে, আপনারা দেখেছেন। লেবাননে হিজবুল্লাহ নামে একই কাণ্ড, আমি সবসময় আপডেটগুলি করে থাকি, আপনাদেরকে জানিয়ে রাখি, আওয়াজগুলো তুলে থাকি। যুদ্ধবিরতি ঘোষণা কাকে সন্তুষ্ট করার জন্য? আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখানো, দেখো আমরা তো শান্তি চাই, কিন্তু মাটির ওপর হামলা চলছেই। এটা বা এই ভণ্ডামিটা কতদিন চলবে? বন্ধুরা, ইরান কেন কোনো চুক্তিতে সই করছে না, এটাও আপনাদেরকে বলে রাখি আজকে। বন্ধুরা, অনেকের মনে প্রশ্ন আসে, ইরান কেন চুক্তি করছে না, চুক্তি করলে তো শান্তি হতো। এই প্রশ্নের উত্তর ইরান নিজেই দিয়েছে বারবার। ইরান বলছে আমরা চুক্তি করব, কিন্তু কে গ্যারান্টি দেবে যে চুক্তির পর আমেরিকা হামলা করবে না? এই প্রশ্নটা কি অযৌক্তিক? ইরান যেটা বলেছে, দেখুন ২০১৫ সালে, আমি আপনাদেরকে বলে রাখি, ২০১৫ সালে যখন পরমাণু চুক্তি হয়েছিল, সেই চুক্তি থেকে আমেরিকায় বেরিয়ে গিয়েছিল। ইরান চুক্তি মেনে চলছিল, কিন্তু আমেরিকা একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর আবার নিষেধাজ্ঞা চাপালো। এরপর ইরান বিশ্বাস করবে কিভাবে, আপনারাই বলুন একবার। ইরান এখন বলছে যে আমরা ইউরেনিয়াম দিয়ে দেব, পরমাণু কর্মসূচি কমিয়ে আনবো, কিন্তু জাতিসংঘ বা অন্য কোনো নিরপেক্ষ সংস্থা গ্যারান্টি দিক। কিন্তু জাতিসংঘ কি গ্যারান্টি দিতে পারে আমেরিকাকে? পারে না। উত্তর হলো পারে না। তাহলে ইরানের কাছে কোনো বিকল্প নেই চুক্তি ছাড়া টিকে থাকার, কিন্তু চুক্তি করেও নিরাপদ থাকার কোনো নিশ্চয়তা নেই। ইরান বলছে দোস্তি করে ক্ষতি, দুশ্মনী করেও ক্ষতি, তাহলে অন্তত দুশ্মনীর মধ্যে পাল্টা মার দিতে পারবো। এই যুক্তিটা বোঝা যায় বন্ধুরা। আর বন্ধুরা, আমি এটা আপনাদেরকে বলে রাখি, ইরান কিন্তু ভালো করেই জানে যে ইউরেনিয়াম দিয়ে দিলেও আমেরিকা চুপ করে থাকবে না। কারণ আমেরিকার আপত্তি শুধু পরমাণু অস্ত্রে নয়, আমেরিকার আপত্তি ইরানের মধ্যপ্রাচ্যের প্রভাবে, ইরানের তেলে, হরমুজের ওপর ইরানের নিয়ন্ত্রণ, ইরানের বেসামরিক এই শক্তি যেটা জাগ্রত হচ্ছে, এই শক্তির ওপর আমেরিকার নজর। সেই অসুবিধাগুলো পরমাণু চুক্তিতে তো দূর হবে না। বন্ধুরা দেখুন, সবকিছুই আপনারা শুনলেন। আপনাদেরকে একটা বলে যে কি হচ্ছে, ট্রাম্প চাইছেন একটা জয়ের ঘোষণা দিতে, কিন্তু সেই জয় কোথায়? ইরান তো হারেনি, ইরান পাল্টা হামলা করছেই। ট্রাম্প বড় বড় কথা বলছেন, কিন্তু প্রতিবার ইরান পাল্টা জবাব দিচ্ছে। দুনিয়া দেখছে আমেরিকার অস্ত্রের ভান্ডার কমছে, আমেরিকার খরচ বাড়ছে। আমেরিকার মিত্র দেশগুলো কুয়েত, ওমান সবাই এখন আগুনে পুড়ছে, কিন্তু ইরান কিন্তু বন্ধুরা টিকেই আছে। আর এটা আমেরিকার জন্য একটা বড় সমস্যা, আমি বলে রাখছি আপনাদেরকে। কারণ যদি ইরানকে হারানো না যায়, আর যদি ইরানের সাথে চুক্তিও না হয়, তাহলে এই যুদ্ধ কোথায় যাবে, এই প্রশ্ন জাগে। ট্রাম্প এতটা মরিয়া অবস্থায় আছেন, তিনি চাইবেন কোনো একটা বড় ঘটনা ঘটাতে। আমি আপনাদেরকে আগেও বলেছি, এটা কোনো একটা বড় জয় দেখাতে, সেটার জন্য ইসরায়েলকে সঙ্গে নিয়ে আরো বড় হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না নেক্সটে। কিন্তু সেই বড় হামলা হলে ইরানও কিন্তু বড় জবাব দেবে, তখন এই আগুন কিন্তু আরো ছড়াবে। আপনাদেরকে বলে রাখি, হরমুজ বন্ধ হবে, তেলের দাম বাড়বে, পুরো মধ্যপ্রাচ্যে অস্থির হবে, আর সেই অস্থিরতার ঢেউ কিন্তু আমাদের কাছেও আসবে। বন্ধুরা, এই যুদ্ধটা শেষ হওয়ার কোনো সহজ পথ তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছি না। এখন চুক্তির সম্ভাবনা কমে গেছে, হামলা বাড়ছে, আর প্রতিটা হামলার সাথে পরের হামলার পথ তৈরি হচ্ছে। আমাদের মতো দেশগুলো যারা এই যুদ্ধে কেউ না, তারাও এই আগুনের ধোঁয়া টানছে। আর এই পরিস্থিতিতে একটাই কথা বলবো, সত্যিকারের খবর দেখো। যে কেউ বলছে যে শান্তি হয়ে গেছে, তাকে বিশ্বাস করার আগে অন্তত জিজ্ঞাসা করো শেষে ২৪ ঘন্টায় কতটা হামলা হয়েছে, সেটাই আসল ছবি। আজকের মতো বন্ধুরা এতটুকু, ভালো থাকো, সাবধানে থাকো, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।